কি গো হাবুলদা, বাইরে এত বৃষ্টি পড়ছে আর তুমি অন্যমনস্ক হয়ে কি ভাবছো? হ্যাঁ, না রে ভাই, তেমন কিছু নয়। হ্যাঁ হ্যাঁ, না বললেই হবে, কিছু তো একটা ভাবছো। আসলে বর্ষাকালের রাতে বৃষ্টি হলে আমার জীবনে ঘটে যাওয়া একটা অভিজ্ঞতার কথা ভীষণ মনে পড়ে যায়। কিছুক্ষণের জন্য হাবুলদা কেমন যেন চুপ করে রইল। এদিকে বৃষ্টি ক্রমশ বেড়েই চলেছে, কখন যে থামবে তার কোনো ঠিক নেই। মিনিট দশেক পর বিপুলদা চায়ের দোকানে এসে হাজির হলো। বিপুলদা বলল, ওহ, বৃষ্টিটা যেভাবে শুরু হয়েছে মনে হয় না আজ আর বাড়ি ফিরতে পারবো। তা বিপুলদা, অনেক দিন পর তোমাকে দেখছি, কেমন আছো? ভীষণ ভালো আছি রে ভাই। বুঝলি রবি, একটা ভালো খবর আছে। শেষমেশ দীর্ঘ 4 বছর পরিশ্রমের পর কলকাতায় আমি একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়েছি। বাহ 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 বাহ, এ তো দারুণ খবর। আর হ্যাঁ, ছোট থেকে তো আমরা দেখেই এসেছি, তুমি যেভাবে পরিশ্রম করছো, তোমার চাকরি হবে না তো কার হবে? চাকরির প্রস্তুতির সাথে সাথে তুমি টিউশনও পড়াও। বিপুলদা, তুমি কি এখন বাড়ি ফিরছিলে? হ্যাঁ রে ভাই, আমি বাড়ি ফিরছিলাম। একটা ছোট্ট কাজ বাকি ছিল, তাই কলকাতায় গিয়েছিলাম। কিন্তু ফেরার পথে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো। পুরো স্টেশন চত্বর ফাঁকা ছিল, কোথাও কাউকে দেখতে পেলাম না। এমনটা আগে কখনো দেখিনি। বৃষ্টি হলেও স্টেশন পুরো লোকজনের ভিড়ে গমগম করে, কিন্তু আজ যেন কেমন সব নিস্তব্ধ হয়ে গেছে। ফাঁকা হবে নাই বা কেন? ট্রেন অ্যাক্সিডেন্টের পর ওখানে অনেক আত্মাদের ঘোরাফেরা করতে দেখা গেছে, তাই সন্ধে হওয়ার সাথে সাথেই স্টেশন চত্বর পুরো ফাঁকা হয়ে যায়। স্টেশন মাস্টারও তাড়াতাড়ি সব লোটা কম্বল গুছিয়ে বাড়ি পালায়। এই রবি, এইসব আত্মা ভূতপ্রেত এগুলো কি সত্যি হয় নাকি নিছক মনের ভুল? আমার সাথে কখনো এইসব কোনো ভূতুড়ে ঘটনা ঘটেনি। তবে ভূতপ্রেত বা আত্মা এই সমস্ত কিছু আমি অস্বীকার করি না। বিপুলদার কথাগুলো শুনে হঠাৎ হাবুলদা বলে উঠল, ভূত প্রেত সত্যি হয়। অনেক ঘটনাই পৃথিবীতে ঘটে যা রাতের গভীর অন্ধকারে শুরু হয়, যার অস্তিত্ব চোখে দেখা যায় না, কেবল অনুভবের মধ্য দিয়ে শিউরে ওঠে সারা গা। এইরকম হাড় কাঁপানো ঘটনা ঘটেছিল আমার জীবনে, যা শুরু হয়েছিল রাতের অন্ধকারে। হাবুলদা, সেই ঘটনা কি? আমরাও জানতে চাই। হ্যাঁ হাবুলদা, আর 1 মিনিটও অপেক্ষা করতে ইচ্ছে করছে না। তবে শোনো, দীপক সে ছিল আমার প্রিয় বন্ধু। ছোট থেকেই একসাথে দুজনে খেলাধুলো করতাম। হঠাৎ ওর বাবা শরীর খারাপ হয়ে যায়, বাধ্য হয়ে চিকিৎসার জন্য তাকে কলকাতায় চলে যেতে হয়। তারপর থেকে আগের মতো আর প্রত্যেক দিন দেখা হতো না, শুধু ফোনে যোগাযোগ হতো। একদিন রাত তখন 12:30। হাবুল, হাবুল, দরজাটা খোল। আরে দীপক, এত রাতে তুই এখানে? সব ঠিক আছে তো? কাকু কাকিমার শরীর ঠিক আছে? আয় আয়, ভেতরে আয়। আসবি বলে তো একবারও জানালি না। হাবুল, ওই বাড়িতে আমি আর থাকতে পারবো না। থাকবো না আমি। ওই বাড়িতে ওই বাড়িতে আমি থাকলে পাগল হয়ে যাব। ওই রাক্ষসী আমাকে মেরে ফেলবে। কেন, কি হয়েছে? এই রাত বিরেতে কি ভুলভাল বকছিস? কে মেরে ফেলবে তোকে? আর কেই রাক্ষসী? হাবুল, তো তোর বাড়িতে আমাকে একটু থাকতে দিবি? আমি আর ওই বাড়িতে যেতে চাই না। ওই বাড়িতে ফিরলে আমাকে ও মেরে দেবে। এক কাজ করা যাক, তুই তোর বাড়িতে আমাকে নিয়ে চল, আমি তোর সঙ্গে থাকবো। আমার মনে হয় তুই কিছু দেখে ভয় পেয়েছিস, তাই ভুলভাল বকছিস। দুজনে একসঙ্গে থাকলে আর কোনো ভয় করবে না। না 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 না, তুই বিশ্বাস কর, আমি সত্যিই বলছি, কোনো ভুলভাল কথা বলছি না রে। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, আমি বিশ্বাস করলাম। এবার তো শান্ত হয়ে যা। আজকে ভোরের ট্রেনেই আমরা বেরোবো। ভোর হওয়ার সাথে সাথেই
আমরা বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। পাড়ার মোড়ে দীপকদের বাড়ির সামনে দেখা হলো দীপকের মায়ের সাথে। আমাকে ডেকে বলল, দেখো না বাবা, ছেলেটার কি হলো? বেশ ভালোই ছিল, এই 1 মাস হলো কেমন যেন একটা হয়ে গেছে। সারাদিন তো ঠিকই থাকে, কিন্তু রাত হলেই চিৎকার করে পাগলের মতো, নিজেরই ক্ষতি করতে চায়। মনে হয় কেউ কিছু খাইয়ে দিয়ে মাথাটা খারাপ করে দিয়েছে। ডাক্তার দেখিয়ে আর পারছি না, কিছু একটা করো বাবা, না হলে ছেলেটা যে আমার মারা পড়বে। কাকিমা তুমি চিন্তা করো না, দেখছি কি করা যায়, সব কিছু ঠিক হয়ে যাবে, একটু ভরসা রাখো আমার উপর। রাতের খাওয়া দাওয়া সেরে আমি আর দীপক একসাথে ঘুমোতে গেলাম। ঠিক তখনই এক বিদঘুটে হাসির আওয়াজ শুরু হলো। দেখ হাবুল, শোন, তুই আমার কথা বিশ্বাস করছিলে না, এবার বিশ্বাস হলো তো? চল বলছি, আমরা পালাই, নইলে ও আমাদের মেরে ফেলবে। আমার একটু ভয় ভয় করতে শুরু করলো। আমি সাহস করে জিজ্ঞাসা করলাম, কে 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 তুমি? কি কি চাও আমাদের কাছে? আমি দীপককে মারার জন্য এসেছি, আজ ওর শেষ দিন। কিন্তু কেন? ও তোমার কি ক্ষতি করেছে? পরিবারের টাকার অভাবে আমি দীপকের বাড়িতে কাজের মেয়ে হিসেবে কাজ করতে আসি, কিন্তু দীপকের বাবা আমার সাথে অশ্লীল আচরণ করেছিল, তা আমি সহ্য করতে না পেরে আত্মহত্যা করি। আর সেদিন থেকেই আমার আত্মা এই বাড়িতে ঘোরাফেরা করে। ওর বাবা তোমার সাথে অন্যায় করেছে, কিন্তু ও তো তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে ওকে তুমি মারতে চাইছো কেন? ঠিক আছে, আমি দীপকের কোনো ক্ষতি করব না, কিন্তু তার জন্য তোমাদের একটা কাজ করতে হবে। দীপকের মা আমাকে খুব ভালোবাসতো, তাই আমার মৃত্যুর পর তিনি আমার একটা ছবি বানিয়ে এই বাড়ির কোথাও রেখেছে। ততদিন আমার আত্মা এই বাড়িতেই ঘোরাফেরা করবে। এবার সব ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হলো, কেন দীপক এমন করছিল, কেনই বা ওর সাথে এই ঘটনাগুলো ঘটছিল। সেই অতৃপ্ত আত্মার কথা মতো ছবিটা আমরা পুড়িয়ে দিয়েছিলাম। সব কিছু আগের মতো আবার ঠিক হয়ে গিয়েছিল। আমি আবার আমার বাড়ি ফিরে গেলাম, কিন্তু বাড়ি ফেরার 2-3 দিন পর দীপকের মা আমাকে ফোন করে জানায় দীপক নিখোঁজ হয়ে গিয়েছে। অথচ সে বাড়ির ভেতরেই ছিল, ভেতর থেকে তালা বন্ধ। আজও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সবার মনে একটাই রহস্য রয়ে গেল, সব কিছু ঠিক হয়ে যাওয়ার পরও দীপক কোথায় উধাও হয়ে গেল।